এই ভিডিওতে আমরা আইএলটিএস এর রিডিং এ আসা যে প্যাসেজ সেখানে থাকা বড় বড় সেন্টেন্স গুলো বোঝার কৌশল শিখছি। এর আগে একই বিষয়ে আরো 3টি ভিডিও আছে, সেগুলো আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো শুরু করা যাক আজকের ভিডিও। ট্রানজিশনাল সিগন্যাল যে আছে সেগুলো আমাদেরকে বুঝতে হবে এইগুলা আসলে কি। সাধারণত দেখা যায় এক ধরনের আইডিয়া থেকে, এক ধরনের ধারণা থেকে, এক ধরনের মতামত থেকে ভিন্ন অন্য ধরনের মতামতে শিফট করতে কিছু ওয়ার্ড ব্যবহৃত হয়। ভিন্ন কিছু ধরনের ধারণা অথবা বিরোধী কোনো কথাবার্তা বলতে গেলে এই ধরনের কিছু কিছু ওয়ার্ড আছে, ব্যবহার করা হয়, যেগুলোকে আমরা সাধারণত ট্রানজিশনাল ওয়ার্ড বলি। এগুলোকে ট্রাডিশনাল সিগন্যালও বলা যায়। তো সেগুলো কি ধরনের? সেগুলো হচ্ছে হাউ এভার, দেয়ারফর, অলদো, তারপর হচ্ছে ননথলেস। এগুলো হচ্ছে সেই সকল শব্দ, এই শব্দগুলো হঠাৎ করে আপনি এক ধরনের কথা বলছেন, এই শব্দগুলো ব্যবহার করে আপনি জাস্ট ভিন্ন আরেক ধরনের কথা বলতে শুরু করবেন, অথচ সেন্টেন্স কিন্তু একটাই। তা আপনার যদি ধারণা না থাকে এই হাউ এভার, দেয়ারফর, অলদো, ননথলেস এরা আসলে কি ধরনের সেন্টেন্স মেক করতে ব্যবহৃত হয়, তাহলে আপনি অবশ্যই সেন্টেন্সটা বুঝবেন না। প্রশ্ন যা করবে তার উল্টা উত্তর দিয়ে আসবেন। কিন্তু আপনি যখন জেনে যাবেন এইগুলো অ্যাকচুয়ালি ট্রানজিশনাল ওয়ার্ড, এগুলো অ্যাকচুয়ালি ভিন্ন ধরনের বিপরীত ধর্মী, অথবা এক ধরনের কথা থেকে হঠাৎ করে চেঞ্জ করে অন্য ধরনের কথা বলার জন্য এই ধরনের ট্রানজিশনাল ওয়ার্ড ব্যবহার করা হয়। আসেন দেখি আমরা একটা উদাহরণ দেখে। উদাহরণটা আমরা নিয়েছি ড্রাইভারলেস কার নামক প্যাসেজ থেকে। সেটা 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 এসছে হচ্ছে গিয়ে আইএলটিএস 15 টেস্ট 1। সেন্টেন্সটা ছিল এইরকম: অলদো ড্রাইভারলেস কার্স হ্যাভ সার্টেইন বেনিফিট। আমরা নিশ্চিত বুঝতে পারতেছি বেনিফিট মানে কি। যদিও ড্রাইভারলেস কারের রয়েছে কিছু নির্দিষ্ট বেনিফিট, দেয়ার আর স্টিল কনসার্ন। কনসার্ন মানে আপনি নিশ্চয়ই জানেন উদ্বিগ্নতা, দুশ্চিন্তা, ভাবনা অ্যাবাউট সেফটি। বলতেছে এখনো রয়ে গেছে উদ্বিগ্নতা নিরাপত্তা বিষয়ে। তাহলে প্রথম সেন্টেন্সে আমি দেখলাম লেখা আছে যদিও ড্রাইভারলেস কার হ্যাভ সার্টেন বেনিফিট, যদিও ড্রাইভারলেস কারের রয়েছে নির্দিষ্ট কিছু সুবিধা। পরে এখানে কমা দিয়ে সেন্টেন্সটা আলাদা করছে, আপনারা নিশ্চয়ই খেয়াল করতেছেন। এই যে কমা দিয়ে সেন্টেন্সটা আলাদা করছে করে বলতেছে দেয়ার আর স্টিল কনসার্নস অ্যাবাউট সেফটি। এখনো নিরাপত্তা বিষয়ে কনসার্ন রয়েছে, উদ্বিগ্নতা রয়েছে। তাহলে অলদো এই সেন্টেন্সটা শুরুতে থাকার কারণে এই সেন্টেন্সটা হঠাৎ করে আর যে ধারণা সেটা চেঞ্জ করে ফেলতেছে। তো ড্রাইভারলেস কার হ্যাভ সার্টেন বেনিফিট প্রথম অংশে বলছে সুবিধার কথা, পরের অংশে সেন্টেন্স পরের অংশে বলছে উদ্বিগ্নতা বা দুশ্চিন্তার কথা। তার মানে এই অলদো সেন্টেন্সটার যে ধারণা, শুরুতে একরকম বেনিফিট প্রথম অংশে, পরের অংশে কনসার্ন। তাহলে আমরা দেখলাম যে ট্রানজিশনটা করলো কিভাবে। বা এই অলদো, তারপর দেয়ারফর, নানথলেস, হাউএভার এই ধরনের সেন্টেন্স থাকলে ওরা হঠাৎ করে আগে যা বলতেছে তা চেঞ্জ করে ফেলতেছে। এটা তার একটা উদাহরণ। হুম। তো অলদো সাধারণত প্রথম দিকে আমরা দেখতেছি সুবিধার কথা বলতেছে, পরে আবার বলতেছে নিরাপত্তা বিষয়ক উদ্বিগ্নতার কথা, পরে বলতে সেন্টেন্সের পরের পার্টে। তো আমরা যদি এই সেন্টেন্স গুলা এই ধরনের সেন্টেন্সের লক্ষ্য রাখি যে ট্রানজিশনাল সিগন্যাল আছে কিনা, ওয়ার্ড আছে কিনা ট্রানজিশনাল ওয়ার্ড, তাহলে আমরা বুঝতে পারবো যে প্রথমে বেনিফিট বললেও পরে অন্য কিছু বলবে, প্রথমে সুবিধা বললেও পরে অন্য কিছু বলবে, পরে প্রথমে ভালো কিছু বললেও পরে অন্য কিছু বলবে। তো এইটা আমরা এই ধরনের ওয়ার্ড গুলা দেখার সঙ্গে সঙ্গে আমাদেরকে সতর্ক হইতে হবে যে আমাদের এই সুবিধা দেখেই স্টপ করে গেলে হবে না, সামনে আরো কিছু আছে এবং সেটা বিপরীত ধর্মী কিছু একটা। ওকে, আমরা এখন এর পরের যেই রুলটা আছে সেটার দিকে যাব। পরের রুলটা বলতেছে যে আমাদেরকে আমরা তো আগে থেকেই জানি যে আইএলটিএস এ সাধারণত শুধুমাত্র সিম্পল সেন্টেন্স আসে না। সিম্পল সেন্টেন্স বলতে আমরা নিশ্চয়ই জানি যে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে শেষ, অথবা পরজোর অবজেক্ট থাকবে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এই ধরনের সেন্টেন্স কখনোই আইএলটিএস এ আসে না, অন্তত 99% ক্ষেত্রে আপনি এগুলো পাবেন না। তো কি পাবেন? পাবেন কমপ্লেক্স আর কম্পাউন্ড সেন্টেন্স। এগুলো কি জিনিস? কম্পাউন্ড আর কমপ্লেক্স সেন্টেন্স গুলো হচ্ছে একটু বড় ধরনের সেন্টেন্স। আমরা যদি কমপ্লেক্স সেন্টেন্সের কথা ভাবি, এটা বাংলা জটিল জটিল বাক্য বলে। তো এটা সাধারণত হয় কি, একটা প্রাইমারি ক্লজ থাকে। প্রাইমারি হচ্ছে মেইন ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ, সে একাইতে নিজের অর্থ ভাব প্রকাশ করতে পারে। এর সঙ্গে থাকে একাধিক, একটি থাকতে পারে এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ আবার কি জিনিস? সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে যে ক্লজটা নিজে অর্থ প্রকাশ করার জন্য প্রাইমারি ক্লজের উপর নির্ভরশীল।
এই যে প্রাইমারি ক্লজটার কথা বলে আসলাম এর উপর নির্ভরশীল, মানে সে একা একা অর্থ প্রকাশ করতে পারে না। এই ধরনের সেন্টেন্স গুলোকে আমরা বলবো কমপ্লেক্স সেন্টেন্স। আরো ডিটেল জানতে গেলে গ্রামারের এই বিষয়টা ভালোভাবে বুঝতে হবে, কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা আমি করছি। তো এটা গেল হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। কিন্তু এইখানেই তো শেষ না, কম্পাউন্ড সেন্টেন্স থাকতে পারে। তো কম্পাউন্ড সেন্টেন্স কি, কি ধরনের সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্স অ্যাকচুয়ালি? কম্পাউন্ড সেন্টেন্স অ্যাকচুয়ালি একাধিক সেন্টেন্স থাকে, দুইটা বা তার বেশি সেন্টেন্স থাকে। তো ওগুলো সাধারণত যুক্ত করা থাকে। তো আমরা এটা যদি কি বলে কোনো একটা এক্সাম্পল দিয়ে দেখি, সেটা এক্সাম্পলটা আমরা নিয়েছি গ্রোথ অফ সিটিজ, শহরের বৃদ্ধি। এইটা হচ্ছে কি আমরা আইএলটিএস 14 থেকে নিয়েছি, টেস্ট 1। আমরা যদি টেস্টটা পড়ি, সিটিজ আর গ্রোয়িং র্যাপিডলি, শহরগুলা বাড়ছে খুব দ্রুততার সাথে। তারপরে দেখেন যুক্ত করতেছে কনজাংশন দিয়ে, অ্যান্ড অ্যান্ড and the number of mega cities is expected to double double by 2030। বুঝছো, সিটিজ গুলো বাড়ছে খুব দ্রুত, এবং নাম্বার অফ মেগা সিটির সংখ্যা ধারণা করা হচ্ছে বা প্রত্যাশা করা হচ্ছে ডাবল হবে, মানে দ্বিগুণ হয়ে যাবে বাই 2030। 2030-এর মধ্যে মেগা সিটির সংখ্যা ডাবল হয়ে যাবে। প্রশ্ন হলো এখানে আমরা কি বুঝলাম? তো অর্থ তো মোটামুটি ধরেই ফেললাম আমরা নিশ্চয়ই। এখানে আমরা বুঝতেছি যে এখানে দুইটা আলাদা আলাদা, এই এন্ড এর আগ মুহূর্ত পর্যন্ত অন্তত দুইটা আলাদা আলাদা পার্ট অংশ আছে সেন্টেন্সের, তাই না? সিটিজ আর গ্রোয়িং র্যাপিডলি, শহরগুলো খুব দ্রুত বাড়ছে। ও এই অংশটা নিজে অর্থ প্রকাশ করতে পারছে, নিজে পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারছে। তারপরে আপনি যদি খেয়াল করেন পরের অংশটা, দি দি নাম্বার the number of mega cities are expected to double by 2030। 2030 সাল নাগাদ মেগা সিটির সংখ্যা ডাবল হয়ে যাবে, এটা প্রত্যাশা করা হচ্ছে। তার মানে দুটো অংশ, এবং পরেরটাও দ্য নাম্বার অফ মেগাসিটিস ইজ এক্সপেক্টেড ডাবল বাই 2030, এইটাও কিন্তু অর্থ প্রকাশ করতে পারছে। দ্যাট মিনস এই দুইটাই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। যে সকল ক্লজ গুলা, বা ক্লজ মানে বাক্যের একটা অংশ, যে সকল গুলো নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে, সেইগুলোকে আমরা সাধারণত ইন্ডিপেন্ডেন্ট বলি। ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে স্বাধীন। স্বাধীন আমরা বলি কখন? যখন যারা নিজেরা 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 অর্থ প্রকাশ করতে পারে, অন্য কারো সাহায্য প্রয়োজন হয় না, ওদেরকে আমরা সাধারণত ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলি। এখানে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে, আর এখানে মাঝখানে যুক্ত করার জন্য সাধারণত এন্ড ব্যবহার হয়েছে। তো এইটা আমরা খেয়াল রাখবো, যে এটা হচ্ছে গিয়ে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। ঠিক আছে? তো দুইটা স্বাধীন ক্লজকে বা দুই বা ততোধিক স্বাধীন ক্লজকে সাধারণত থাকে ওই সেন্টেন্স গুলাতে। এখানে আমরা একটা এক্সাম্পল দেখলাম, যেটা আইএলটিএস 14 আসছে। সেম আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি ওই একই প্যাসেজ থেকে, তো সেটা হচ্ছে গিয়ে ওয়াইল সিটিজ আর গ্রোয়িং, যখন শহরগুলো বাড়ছিল, while cities are growing, the environmental impact, পরিবেশগত যে প্রভাব, is becoming a significant concern। পরিবেশের যে প্রভাব, এইটা হচ্ছিল একটা গুরুত্বপূর্ণ উদ্বেগের বিষয়। কারণ শহরগুলা বড় হচ্ছে সঙ্গে সঙ্গে পরিবেশের যে উপর যে এদের প্রভাব, এইটা আস্তে আস্তে একটা উদ্বিগ্নের কারণ হয়ে দাঁড়াচ্ছে। কারণ শহর যত বড় হচ্ছে, দূষণের সংখ্যা, দূষণের পরিমাপ, মাত্রা নিশ্চিতভাবে বাড়ছে। এটা বোঝানোর চেষ্টা করতেছে। আপনি খেয়াল করেন তাহলে দুইটা অংশ, কমাগোটা কোথায়? এই যে কমা, কমার আগ পর্যন্ত ওয়াইল সিটিজ আর গ্রোয়িং, যখন শহরগুলা বাড়ছিল, এইখানে শেষ হয়েছে। এইটা কি কোনো সম্পূর্ণ অর্থ প্রকাশ করতেছে? ভালোভাবে খেয়াল করে দেখবেন, না, এখানে সম্পূর্ণ প্রকাশ প্রকাশ করতেছে না। পরের অংশটা খেয়াল করেন, দ্য এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট ইজ বিকামিং দ্য সিগনিফিকেন্ট অফ কনসার্ন। এইটা কি? এইটা হচ্ছে গিয়া যে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট ইজ বিকামিং, হচ্ছে পরিবেশগত যে প্রভাব, এটা হচ্ছিল গুরুত্বপূর্ণ উদ্বিগ্নের বিষয়। এইটা কিন্তু আবার অর্থ প্রকাশ করতে পারছে একা একা স্বাধীনভাবে। ওকে, এই পার্টটার জন্য, হলুদ পার্টটার জন্য অন্য কারো উপর নির্ভরশীল হতে হচ্ছে না। তাহলে এই পার্টটা হচ্ছে গিয়া আপনার হলো কি স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারতেছে, এটা মেইন ক্লোজ আমরা বলতে পারি। কিন্তু এই প্রথম অংশটা, ওয়াইল অংশটা, এইটা একা একা অর্থ প্রকাশ করতে পারছে না, সে প্রথম অংশটার উপর নির্ভরশীল। প্রথম অংশটার উপর নির্ভরশীল, ওইটাকে আমরা বলবো সাবঅর্ডিনেট ক্লজ, যেটা নির্ভরশীল while cities are growing। এইটা এটা যেহেতু প্রথমটার উপর নির্ভরশীল, এটা আমরা বলবো সাবঅর্ডিনেট ক্লজ। তো আমরা এই ক্লজ এগুলো আমরা কেন বুঝতেছি? এগুলো আসলে বুঝতেছি আপনি যদি প্যাটার্নটা ধরতে পারেন, ফরম্যাটটা ধরতে পারেন, ভিতরে কি আছে, কোনটা কি, তাহলে আপনি সেন্টেন্স গুলোর অর্থ খুব সহজে ধরতে পারবেন, ভালোভাবে বুঝতে পারবেন। যদি এটা বুঝতে পারেন, কোশ্চেনে যাই আসুক আপনাকে আটকানোর সুযোগ নাই। আপনি সেন্টেন্স বুঝতেছেন মানে হলো, কোশ্চেনে ঘুরায় পেঁচায় এইটা সেইটা যাই করুক, আপনি ঠিক ধরে ফেলবেন। এটার মিনি তো এইটা, এটা তো ওইটা, সো কোশ্চেনের অর্থ হবে এটা। কিন্তু আপনি যদি অর্থই বুঝতে না পারেন, আগা কোথা মাথা কোনটা, কোন দিক দিয়ে কি আসছে ঠিক ধারণা নাই,
প্রশ্ন যাই করুক আপনি ভুল উত্তর করবেন। তো আশা করতেছি এইটা বুঝতে পেরেছি আমরা। আমরা যদি এর পরে আমরা দেখি, সেটা হচ্ছে গিয়ে বাক্যের ধারা নিয়ে আমরা এখন আমরা দেখব। ধারা হচ্ছে প্যাটার্ন এক ধরনের, সেন্টেন্স গুলো আসলে বেশিরভাগ সময় দেখা যায় যে সেন্টেন্স কোনো না কোনো প্যাটার্ন অনুসরণ করে। সেটা কি ধরনের প্যাটার্ন, এটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের জন্য সেন্টেন্সটা বোঝা সহজ হয়। এবং কিছু কিছু সেন্টেন্স আছে কজ এন্ড ইফেক্ট প্যাটার্ন অনুসরণ করে। ঠিক আছে, কজ এন্ড ইফেক্ট প্যাটার্ন অনুসরণ করে বা এই সেটা বাইরে। আবার কিছু কিছু সেন্টেন্সে ফ্যাক্ট দেন এন্ড দেন এক্সপ্লেনেশন প্যাটার্ন অনুসরণ করে। কোনো একটা জিনিস ঘটনা ঘটবে তার ব্যাখ্যা দিবে, আর তার প্রথমটা হচ্ছে গিয়া কারণ, পরে তার ফলাফল। তো এই ধরনের বেশ কিছু প্যাটার্ন আছে। আমরা দুইটা প্যাটার্নের কথা এখানে উল্লেখ করলাম। এইগুলা দেখলে বোঝা যায় যে একটা সেন্টেন্স পরে পরবর্তীতে কি আসতেছে এমনি বোঝা যায়। প্রথম অংশ পড়লেই পরের অংশ বোঝা যায়, অথবা দুইটা অংশ পড়লেও খুব পরিষ্কার ভাবে বোঝা যায় কি বলতে যাচ্ছে। আমরা যদি একটা এক্সাম্পল দেখি, ফ্লাইং হাই, এটা হচ্ছে প্যাসেজের নাম, আমরা এটা নিয়েছি আইএলটিএস 12 থেকে। ও উদাহরণটা হচ্ছে এরকম: উইথ দ্য ইনক্রিজ ইন ট্যুরিজম, ট্যুরিজমে বাড়ার সঙ্গে সঙ্গে উম, সাথে সাথে যাই বলি, এখানে কমা দিয়ে শেষ করতেছে, পরে আরেকটা সেন্টেন্সে চলে যাচ্ছে, বলতেছে দ্য ডিমান্ড, চাহিদা অফ এয়ার ট্রাভেল, আকাশ পথে ট্রাভেল করার যে চাহিদা, ওইটার চাহিদা হ্যাজ রাইজেন শার্পলি, অনেক বেড়ে গেছে। আপনি বলেন প্রথমে কি ঘটনা ঘটলো? ইনক্রিজ করলো ট্যুরিজমে, ফলাফল কি কি হইলো বলেন তো? ফলাফল হলো এটার প্রভাব পড়লো কোথায়? এয়ার টিকেট যে এটা বেড়ে গেছে, ডিমান্ড এটা রাইজেন হয়েছে। কিসের? এয়ার টিকেটের। তাহলে আপনি নিশ্চয়ই বুঝতেছেন যে প্রথম অংশটা হচ্ছে কারণ। যে এই যে এয়ার টিকিট হঠাৎ করে বেড়ে গেল, এয়ার টিকিট সরি ট্রাভেল, এটা যে বাড়লো ডিমান্ড, কেন ভাই এটা বাড়বে কেন? কারণ বাড়ছে, ট্যুরিজম বাড়ছে বলে। মানুষ এখন ঘুরতে যেতে পছন্দ করে, অনেক বেশি ঘুরে। তো এক দেশ থেকে আরেক দেশে ঘুরবে কিভাবে? ট্রাভেল করে, এয়ারে যাবে। কারণ হচ্ছে নিশ্চয়ই হাইটে গেলে বা বাসে গেলে বা অন্যভাবে গেলে বুঝতেই পারতেছেন মাসের পর মাস চলে যাবে। সো ট্রাভেল, এয়ার ট্রাভেল ডিমান্ড বাড়বেই, পারছে। তো ট্যুরিজম বাড়ছে, এটার ফলাফল, এটা হচ্ছে কারণ। এই কারণে এয়ার ট্রাভেল বাড়ছে, এর ডিমান্ড বাড়ছে। সো প্রথম অংশ হচ্ছে কজ, দ্যাট ইজ ইনক্রিজ ইন ট্যুরিজম। দেন সেকেন্ড অংশ, এটা হচ্ছে গিয়ে ইফেক্ট। হুম, এটা হচ্ছে গিয়ে ইফেক্ট। তো ওইটা হচ্ছে গিয়ে ডিমান্ড অফ এয়ার ট্রাভেল রাইজেন, বা বা এটাও ইনক্রিজ বলতে পারি। সো এই কজ এন্ড ইফেক্ট আপনি বুঝে ফেললেন সেন্টেন্সটা পড়ার সঙ্গে সঙ্গে পুরোটা। এরকম সামনে আপনি আরো পাবেন, তখন দেখলেই বুঝবেন এটা তো কজ এন্ড ইফেক্ট, এটা কারণ, ওইটা হচ্ছে গিয়া আপনার ইফেক্ট। তো এইটা এই বিষয়গুলো আপনি যদি বুঝতে থাকেন বা বোঝার চেষ্টা করেন, তাহলে আহ বড় বড় সেন্টেন্স বোঝা আপনার জন্য জটিল কিছু হবে না। এরপরে আসেন আমরা আরেকটা রুলস দেখি, যে প্রিপোজিশনাল ফ্রেজ যদি থাকে, আমরা সেগুলো আসলে কিভাবে কাজ করতেছে সেগুলো একটু বোঝার চেষ্টা করব। তো সাধারণত যেটা হয়, প্রিপোজিশনাল ফ্রেজ যদি খুঁজে পাই, ওরা আসলে বাক্যে এক্সট্রা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করে। এই ইনফরমেশনগুলো অনেক সময় হয় যে কোথায় এটা রয়েছে, অবস্থান বা সময়টা কখন, অথবা কোনো কারণও অনেক সময় বলে। এগুলো যদি আমরা ঠিক মতো করে আইডেন্টিফাই করতে পারি, তাহলে মূল বাক্যটা বুঝতে পারার অত জটিল কিছু না। আমরা একটা এক্সাম্পল যদি দেখি, এক্সাম্পলটা আমরা নিয়েছি ইউরোপিয়ান ট্রান্সপোর্ট সিস্টেম নামক একটা প্যাসেজ থেকে, যেটা আমরা পেয়েছি আর্লস 10 পেস্টিস পেপারে। আমরা যদি সেন্টেন্সটা পড়ি, বাই দ্য এন্ড অফ 20th সেঞ্চুরি, তো এখানে কমা দিয়ে শেষ হলো, বলতেছে 20 শতকের শেষ নাগাদ ট্রান্সপোর্টেশন ইন ইউরোপের ট্রান্সপোর্টেশন হ্যাড আন্ডারগন এ ট্রান্সফরমেশন। ইউরোপের যে ট্রান্সপোর্টেশন, এইটা উম, গিয়েছিল এক ধরনের আহ, রূপান্তরের মধ্য দিয়ে গিয়েছিল। তো এটা দিয়ে আসলে কি বলতে চাইলো? আপনি খেয়াল করলে দেখবেন একটা সময় নির্দেশ করতেছে, তাই না? সময় নির্দেশ করছে এই যে 20th সেঞ্চুরি, স্পষ্ট করে। তো পুরোটা যদি খেয়াল করেন তাহলে হবে বাই দ্য এন্ড অফ 20th সেঞ্চুরি, 20 শতকের শেষ নাগাদ। একটা সময়ের কথা বলতেছে। তো এইটা নিঃসন্দেহে আপনি প্যাসেজটা কোশ্চেন অ্যান্সার করার জন্য একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হবে। এইটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এরকম আমরা হয়তো আরো প্রিপোজিশনাল ফ্রেজ পাবো। তো সেই দিকে আমাদেরকে একটু নজর রাখতে হবে। যদি আমরা ওইটার খেয়াল রাখি, তাহলে আমরা ধরে নিব যে আমরা ওই সেন্টেন্স গুলো যেমন বুঝবো, সেন্টেন্স গুলো বোঝার সঙ্গে সঙ্গে আমাদের কোশ্চেনের অ্যান্সার করা আমাদের জন্য সহজ হবে। ওকে, আমরা এখন যদি পরের ইয়াতে যাই, এটা আমাদের শেষ রুলস। ইনফারেন্স স্কিল, এটা সাধারণত অনুমতি বা অনুমান বা অনুমিতি, এটা আসলে আইডিয়া করা, আগে থেকে গেস করা, হ্যাঁ, ধারণা করা যে এইটা দিয়ে এইটা হওয়া মিন করতেছে, বা বা, ভেতরের যে ইনসাইটটা, এটা একটা আইডিয়ার মতো নেওয়া। হ্যাঁ, কারণ হচ্ছে এমন হইতে অনেক সময় হয় যে কোনো একটা সেন্টেন্স সরাসরি কোনো কিছু বলতেছে না, কিন্তু এটার ভেতরের একটা
একটা আইডিয়া ধারণা আমাদেরকে বুঝে নিতে হবে। আইএলটিএস এ অবশ্যই আপনি বাড়তি ইনফরমেশন কল্পনা করতে পারবেন না, করবেন তো শেষ। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সামান্য কিছু জিনিস ভেতরের ব্যাপার বুঝতে হয়, সামান্য ক্ষেত্রে, অল্প কিছু ক্ষেত্রে। সেটা যদি আমরা ইনফারেন্স স্কিল বলতেছি, এটার একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। কোনোভাবেই আপনি আগে থেকে কোনো আইডিয়া, কোনো একটা নলেজ আপনি কাজে লাগাইতে পারবেন না আইএলটিএস এ। যা বলছে তাই চিন্তা করতে হবে। কিন্তু এখানে কিছু ক্ষেত্রে সামান্য কিছু ইনফারেন্স স্কিলের প্রয়োজন হয়, অনুমান প্রয়োজন হয়। দেখি তাহলে সেটা কিরকম। আমরা এই উদাহরণটা নিয়েছি ক্লাইমেট চেঞ্জ নামক প্যাসেজ থেকে, সেটা আমরা পেয়েছি আইএলটিএস 12 ইয়া থেকে, টেস্ট পেপার থেকে। সেন্টেন্সটা ছিল ওয়াইল, যখন গ্লোবাল টেম্পারেচার রাইজেন, যখন বৈশ্বিক যে টেম্পারেচার এটা বাড়ছে, বেড়েছে, এই হোয়াইল দিয়ে শুরু করছে, বেড়েছে। এখানে দেখতেছেন যে কমা দিয়ে সেন্টেন্সটা আলাদা করছে, আলাদা করে বলতেছে যে দা ইফেক্ট অন সার্টেন রিজিয়ন, সেটার যে প্রভাব, হ্যাঁ, কিছু নির্দিষ্ট এলাকাতে হ্যাভ ভ্যারিড। এটা ভিন্ন ভিন্ন হচ্ছে নির্দিষ্ট এলাকাতে। যেমন টেম্পারেচার বাড়ার কারণে, হ্যাঁ, সমুদ্র, সি বা সমুদ্র নিকটবর্তী যে এলাকাগুলা, ওগুলা অনেক বেশি প্রভাবিত হচ্ছে দূরবর্তী এলাকাগুলোর তুলনায়। অথচ গ্লোবাল টেম্পারেচার বাড়তেছে, সারা বিশ্ব টেম্পারেচার বাড়তেছে। সমুদ্রের তীরবর্তী দেশগুলা কেন বেশি প্রভাবিত হচ্ছে? বাংলাদেশ প্রভাবিত হচ্ছে, মালদ্বীপ অলমোস্ট ডুবে যাচ্ছে, বিভিন্ন স্ট্যাটিস্টিক্স আমরা দেখতে পাচ্ছি। এটা কেন? টেম্পারেচার তো বাড়তেছে সারা বিশ্বে, কেন বাংলাদেশ ডুবে যাবে? কেন মালয়েশিয়া, মালদ্বীপ ডুবে যাবে? এটা নিশ্চয়ই কারণ আছে, সি লেভেল থেকে এদের অবস্থানটার কারণে। তো এইটাই বলতেছে যে গ্লোবাল টেম্পারেচার ওয়াইল, যখন গ্লোবাল টেম্পারেচার রাইজেন বেড়েছে, দ্য ইফেক্ট অন সার্টেন রিজিয়ন, কিছু নির্দিষ্ট এলাকায় এইটার যে প্রভাব, এটা ভ্যারি করতেছে। ভ্যারি মানে হচ্ছে ভিন্ন হচ্ছে। ইউএসএ তে, কানাডাতে অথবা অন্য কোথাও এইভাবে তাদের দেশ ডুবে যাচ্ছে না, কিন্তু বাংলাদেশ ডুবে যাচ্ছে গ্রাজুয়ালি। মালদ্বীপ প্রায় ডুবে, বলা যেতে পারে মালদ্বীপে ডুবে যাওয়ার রেটটা অনেক বেশি। তো এই, তার মানে কি সব জায়গায় তো সেম ভাবে প্রভাব পড়তেছে না। গ্লোবাল টেম্পারেচার বাড়তেছে, সব জায়গায় তো বাড়তেছে, পুরো গ্লোবেই বাড়তেছে। অথচ আমরা সাফার করতেছি, বা কেউ কেউ বেশি সাফার করতেছে, ভ্যারি করতেছে এই সাফারিংটা, এই ইফেক্টটা, প্রভাবটা। তো এইটা আমরা এইটা দিয়ে একটা ব্যাপার যেটা বুঝতে হয়, যে আমরা এটা দিয়ে অনুমানটা বা ভেতরের ইনফারেন্স স্কিলটা আমরা কিভাবে কাজে লাগাবো। সেটা হচ্ছে এই, যে এই লাইনটা দিয়ে আমরা বুঝতেছি যে প্রত্যেকটা রিজিয়ন অ্যাকচুয়ালি সমানভাবে এফেক্টেড হচ্ছে না। নট অল রিজিয়ন, নট অল রিজিয়ন, অল রিজিয়ন আর ইকুয়ালি এফেক্টেড। আপনি নিশ্চয়ই একমত হবেন যে এটা দিয়ে তো তাই বোঝাচ্ছে, যে সার্টেন রিজিয়ন ভ্যারিড, ভিন্ন ভিন্ন কিছু নির্দিষ্ট এলাকা, এটার যে প্রভাব, গ্লোবাল টেম্পারেচার বাড়ার যে প্রভাব, এটা ভ্যারি করতেছে। ভ্যারি মানে এক জায়গায় বেশি, এক জায়গায় কম। তার মানে ভেতরের ভেতরের কারণটা আমরা যদি বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে all regions are equally affected, নট অল রিজিয়ন, সকল এলাকা ইকুয়ালি এফেক্ট হচ্ছে না। যেটা আমি একটু আগেই বললাম, ইউএসএ, কানাডা অথবা ইউরোপের বিভিন্ন কান্ট্রিগুলোতে এই প্রভাবটা পড়ছে না, যেটা পড়ছে সমুদ্র তীরবর্তী দেশগুলা, বাংলাদেশ, নেপাল, আরো কিছু দেশ থাকতে পারে। এই দুইটার কথা আমার বেশি মনে হচ্ছে, কারণ এরা সবচেয়ে বেশি ওটস এফেক্টেড কান্ট্রি। তো এটা আমরা বুঝলাম যে কথাটা এখানে সরাসরি নাই, কিন্তু ঘুরাইয়া একটু চিন্তা করলে ওইটাই হচ্ছে। গ্লোবালি তাপমাত্রা বাড়তেছে, তো গ্লোবালি এটার এফেক্ট পড়ার কথা, কিন্তু গ্লোবালি এফেক্টটা পড়ছে না, কারো বেশি কারো কম। তো আমার মনে হয় আমরা মোটামুটি বুঝতে পেরেছি। আম, এইভাবে আমরা সেন্টেন্স, বড় বড় সেন্টেন্স গুলা আইএলটিএস এর ক্ষেত্রে বুঝতে পারবো আশা করি। আপনারা যদি প্রত্যেকটা রুল অনুসরণ করেন, তাহলে সেন্টেন্স গুলো আপনি বুঝতে পারবেন। যদি সেন্টেন্স গুলো বুঝতে পারেন, কোশ্চেন যাই করুক, অধিকাংশ ক্ষেত্রেই মোস্ট অফ দা কোশ্চেন আপনি সলভ করতে পারবেন। আর আইএলটিএস এর রিডিং এ ভালো করার জন্য অবশ্যই কোশ্চেন এর সঙ্গে সঙ্গে প্যাসেজটার প্রত্যেকটা সেন্টেন্স বোঝা জরুরি। তো আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। কোনো কোশ্চেন থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। কথা হবে আবার অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।